সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি সুব্রত স্যার। অষ্টম অধ্যায়ে অর্থাৎ সপ্তম অধ্যায়ে যে আমরা উৎপাদন ব্যয় বিবরণী করাচ্ছিলাম, অর্থাৎ এই উৎপাদন ব্যয় বিবরণীর বেতন ও মজুরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই যে বেতন ও মজুরি, আমরা অনেকেই জানি বেতন কাদেরকে দেওয়া হয় এবং মজুরি কাদেরকে বলা হয়ে থাকে। অর্থাৎ মজুরি বলা হয়ে থাকে যাদের কায়িক পরিশ্রমের ফলে অর্থাৎ শারীরিক পরিশ্রমের ফলে অর্জিত মাস শেষে যে অর্থটা পেয়ে থাকে এদেরকে বলা হচ্ছে মজুরি, এবং যারা কায়িক শ্রম এবং মানসিক শ্রমের মাধ্যমে যে অর্থটা পেয়ে থাকে এদেরকে বলা হচ্ছে বেতন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেতন ও মজুরি গত ক্লাসে একটি নমুনা সলভ করিয়েছিলাম। অর্থাৎ এই উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ের অবশ্যই অবশ্যই দুইটা পার্ট রয়েছে। একটি হচ্ছে উৎপাদন ব্যয়, অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদন সংক্রান্ত ব্যয় নিয়েই যে অঙ্কটা সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। পক্ষান্তরে শ্রমিকদের যে মজুরি দেওয়া হচ্ছে, অর্থাৎ শ্রমিকদের যে বেতন বা মজুরি দেওয়া হয়ে থাকে, এই অংশটুকু নিয়ে আরেকটি অঙ্ক রয়েছে। তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে খসড়া নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেতন ও মজুরি অধ্যায়ের জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো, বেতন ও মজুরি জাবেদা, বেতন ও মজুরি জাবেদা। তাহলে আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি যে বেতন কাদেরকে দেওয়া হয় এবং মজুরি কাদেরকে বলা হয়ে থাকে। তাহলে দেখো, মোট বেতন বা মজুরি অনুমোদিত হলে, মোট বেতন বা মজুরি অনুমোদিত হলে জাবেদা কি হবে? আমি মাত্র 6টি জাবেদা দিয়েছি। এই 6টি জাবেদা যদি তোমরা মুখস্থ করে থাকো, অর্থাৎ এই 6টি জাবেদা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের প্রশ্নগুলো যেখান থেকে আসুক না কেন তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মোট বেতন বা মজুরি অনুমোদিত হলে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, পূর্ব বেতন হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে? বেতন হিসাব ডেবিট আর পূর্ব বেতন হিসাব ক্রেডিট। তারপর দেখো, বেতন বা মজুরি প্রদানের আগে প্রমাণপত্র বা ভাউচার প্রস্তুতের জন্য, তার মানে কি বেতন বা মজুরি প্রদানের আগে, এটা কিন্তু অনুমোদিত হচ্ছে। এবার প্রদানের আগে হচ্ছে প্রমাণপত্র বা ভাউচার প্রস্তুতের জন্য যে জাবেদাটা হবে, একটু খেয়াল করলে দেখতে পাবে। খেয়াল করো, দেখো এই বেতন হিসাব হচ্ছে ডেবিট, কি করলাম? বেতন হিসাব ডেবিট। আর এখানে পূর্ব বেতন হিসাব কি করেছি? ক্রেডিট। এবার খেয়াল করো, এবার যেহেতু পূর্ব বেতনটা আমরা ক্রেডিট করেছিলাম, তাহলে এখানে করব পূর্ব বেতন হিসাব ডেবিট। তার মানে এখানে যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে অবশ্যই অবশ্যই সরি, এখানে যদি হচ্ছে এই 10 লক্ষ টাকা হয়ে থাকে, অর্থাৎ তাহলে এখানে হচ্ছে আমরা কত টাকা দেব? 10 লক্ষ টাকা দিব। এখন দেখো, এই পূর্ব বেতনটা, অর্থাৎ এখানে যে টাকা হবে এখানেও সেই টাকা হবে। এবার একটু খেয়াল করো, পূর্ব বেতন হিসাব ডেবিট। তারপর দেখো ক্রেডিট করব কোনগুলো? যেগুলো ওই প্রতিষ্ঠান থেকে আগে অর্থ কেটে নিয়েছে, অথবা ওই প্রতিষ্ঠান থেকে ওই ব্যক্তি অর্থ উত্তোলন করেছে। যেমন হচ্ছে অগ্রিম বেতন বা মজুরি, যদি আমি অগ্রিম নিয়ে থাকি তাহলে অবশ্যই বেতন প্রদানের সময় সেটি কি করতে হবে? অ্যাডজাস্ট করে নিতে হবে। অর্থাৎ এটি কি করে দেবে? তাহলে পূর্ব বেতন হিসাব এখানে ক্রেডিট ছিল, এখানে হয়ে যাবে ডেবিট। আর যাবতীয় যে জিনিসগুলো, পূর্ব ভাউচার হিসাব ক্রেডিট হবে, পূর্ব প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট হবে, অগ্রিম বেতন বা মজুরি ক্রেডিট হবে, পূর্ব আয়কর ক্রেডিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো, এটি খুবই সহজ একটি জাবেদা ছিল। এবার আমরা খেয়াল করি পরবর্তীতে। এবার হচ্ছে আমরা দেখো, নিট বেতন বা মজুরির ক্ষেত্রে কি করব? নিট বেতন বা মজুরি পরিশোধ করা হলে, নিট বেতন বা মজুরি পরিশোধ করা হলে, একটু খেয়াল করে দেখতে পারো শিক্ষার্থী বন্ধুরা, নিট বেতন বা মজুরি পরিশোধ করা হলে প্রদত্ত ভাউচার হিসাব ডেবিট, প্রদত্ত ভাউচার হিসাব ডেবিট, আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। একটু খেয়াল করো, কখন নগদান লিখবো? যদি ওই ব্যক্তির বেতন চেকে প্রদান করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি নগদে দেওয়া হয়ে থাকে তাহলে লিখবো নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি লিখবো? নিট বেতন বা পূর্ব বেতন, নিট বেতন বা মজুরি যদি পরিশোধ করা হয় তাহলে জাবেদাটা কি হবে? পূর্ব ভাউচার হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরটা দেখো, নিয়োগকর্তা কর্তৃক ভবিষ্যৎ তহবিলে পূর্ব অর্থ হিসাবভুক্ত করা হলে, নিয়োগকর্তা কর্তৃক ভবিষ্যৎ তহবিলের যদি হিসাব স্থানান্তর করা হয় বা হিসাবভুক্ত করা হলে, নিয়োগকর্তা কর্তৃক ভবিষ্যৎ তহবিলে পূর্ব অর্থ হিসাবভুক্ত করা হলে,
দেখো ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার চাঁদা ডেবিট, তাহলে ডেবিট কি হবে? ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার চাঁদা হচ্ছে ডেবিট, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার চাঁদা ডেবিট। আর ক্রেডিট হবে দেখো পুরোদয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, পুরোদয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। তাহলে দেখো আগে আমরা দুইটা জাবেদা করেছি, এখন হচ্ছে দুইটা জাবেদা করলাম, চারটি। মোট এই অধ্যায়ে জাবেদা করব কয়টি? মাত্র 6টি জাবেদার মধ্যে এই অধ্যায়ের যে সংক্রান্ত জাবেদা রয়েছে অবশ্যই আমরা সবগুলো এই 6টি জাবেদার মধ্যেই হচ্ছে নিয়ে আসতে পারবো। অর্থাৎ এই 6টি জাবেদা যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে জাবেদা সংক্রান্ত যে প্রশ্ন আসবে আমরা সবগুলো উত্তর দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই আমরা 4টা জাবেদা শিখলাম। এবার দেখো কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়া হলে, একটু খেয়াল করো, কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত আয়কর, অর্থাৎ অবশ্যই আয়কর জিনিসটা কি আমরা জানি, আমাদের বেতন থেকে যে অর্থাৎ আয়ের উপর যে সরকারকে যে ট্যাক্স বা করটা প্রদান করা হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে আয়কর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে যদি আয়কর আমরা জমা দেই অর্থাৎ সরকারি কোষাগারে, আয়কর দিচ্ছে কাকে? গভর্নমেন্টকে। তাহলে বলছে যে মোট বেতন থেকে বা কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়া হলে জাবেদা হবে পুরোদয় আয়কর হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আয়কর আমার নগদে দেওয়া হচ্ছে তাহলে অবশ্যই কি হবে? পুরোদয় আয়কর হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটি এই জাবেদা কিন্তু খুবই সহজ। তারপরটা দেখো বেতন বা মজুরি থেকে কর্তনকৃত ও মালিক কর্তৃক প্রদত্ত দান প্রভিডেন্ট, অর্থাৎ মালিক কর্তৃক প্রদত্ত দান প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হলে, একটু খেয়াল করো, বেতন বা মজুরি থেকে কর্তনকৃত মালিক কর্তৃক প্রদত্ত দান প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হলে, অর্থাৎ এই যে প্রভিডেন্ট ফান্ড কি এটিও আমি গত ক্লাসে আলোচনা করেছি। পুরোদয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক যে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটি জমা দিচ্ছে অবশ্যই এটি ব্যাংকের মাধ্যমেই তার অর্থটা কেটে নেওয়া হচ্ছে, এজন্য বলছে যে পুরোদয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা টোটাল বলেছিলাম যে 6টি জাবেদা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই 6টি জাবেদা যদি তোমরা পুরোপুরি ভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই এই অধ্যায়ের জাবেদা সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে, বেতন ও মজুরির জাবেদা সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে অবশ্যই তোমরা এগুলো উত্তর দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো একটি বিষয় দেখব। আজকে আমরা যে বেতন ও মজুরির যে শখটা রয়েছে সেই শখটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই যে বেতন ও মজুরি করতে গেলে আমাদের শখটা করতে হবে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা একটু শখের দিকে খেয়াল করে দেখো যে শখটি যেভাবে রয়েছে, দেখো নিম্নে নিম্নে মজুরি ও বেতন বিবরণী একটি নমুনা প্রদান করা হলো, অর্থাৎ বিভাগ রয়েছে, অর্থাৎ তারপর দেখো রয়েছে প্রতিষ্ঠানের নাম, মজুরি বা বেতন বিবরণী, সপ্তাহ, মাস, সাল, অর্থাৎ শ্রমিকদের যদি সপ্তাহে বেতন দেওয়া হয়ে থাকে তাহলে সেই সপ্তাহের নাম লিখতে হবে, যদি মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা মাসের নাম লিখতে হবে এবং সাল। এবার একটু আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে কর্মকর্তা বা কর্মচারীর বিবরণ, কর্মীর নং 1, 2, 3, নাম, পদবি, অর্থাৎ এর দ্বারা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। যেমন আমরা শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই নাম লিখতে হবে, পদবি মানে হচ্ছে কি আমরা কে কোন পোস্টে রয়েছি, প্রভাষক, অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, অর্থাৎ এইভাবে। ঠিক তেমনি শ্রমিকদের মধ্যে সুপারভাইজার, কর্মী হচ্ছে এই ভিন্ন ধরনের নাম, তাদের হচ্ছে নামের ক্ষেত্রে পদবিটা রয়েছে। এবার খেয়াল করো যে কর্মীর নম্বর এখানে সিরিয়াল দেওয়া রয়েছে, তারপর লিখবো নাম, তারপর লিখবো পদবি। তাহলে প্রথম হচ্ছে নাম, তারপর হচ্ছে পদবি। এবার একটু খেয়াল করো টোটাল হচ্ছে উপার্জন সমূহ, তাহলে এই উপার্জন সমূহের ভিতরে কি কি দেখো, উপার্জন সমূহ টাকা, কর্তন সমূহ টাকা। তাহলে দেখো উপার্জন সমূহ মানে কি ওই শ্রমিকের কোন কোন খাত থেকে উপার্জন হচ্ছে সেই খাতগুলো আমরা লিখবো, লেখার পরে টোটাল টাকা পরিমাণ লিখবো। একটু খেয়াল করো, এই দেখো কর্মী নম্বর 1 ধরো ক, আর হচ্ছে পদবি ধরো হচ্ছে সুপারভাইজার, মূল মজুরি বা বেতন, টোটাল টাকাটা লিখবো। এই কয়ের সম্পূর্ণ জিনিসগুলো এখানে লিখবো, তারপর হচ্ছে ক্ষয়ের, তারপর বয়ের, তারপর দেখো মর্গ ভাতা লিখবো, ওভারটাইম যদি যে কয় ঘন্টা যার, অর্থাৎ কয়ের যদি 5 ঘন্টা ওভারটাইম থাকে ক্ষয়ের 1 ঘন্টা হতে পারে, বা ক্ষয়ের কোনো ওভারটাইম কাজ করি না, যদি কোনো কাজ না করে তাহলে অবশ্যই হচ্ছে আমরা ওখানে কোনো কিছু লিখবো না। তারপর দেখো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, অন্যান্য ভাতা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তা মানে হচ্ছে মালিকের দান। তারপর হচ্ছে মোট উপার্জন, অর্থাৎ টোটাল উপার্জনগুলো এখানে লিখে ফেলবো। তারপর দেখো হচ্ছে কর্তন সমূহ, অর্থাৎ ওই ব্যক্তির কোন কোন বিষয়ে নিয়োগকর্তা অর্থটা কেটে রাখছে,
অর্থাৎ এই কর্তন সমূহ অর্থাৎ তার যে তার যে আয় থেকে কোন কোন বিষয়ে অর্থগুলো কর্তন করা হয়েছে। এবার দেখো তাকে আয়কর দিতে হবে, কল্যাণ তহবিলে কর্মীর দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান, তারপর হচ্ছে জরিমানা বা অন্যান্য কর্তন, সবগুলো এখানে আমরা লিপিবদ্ধ করবো অর্থাৎ আগে সিরিয়াল অনুযায়ী। মোট লিখবো। এবার দেখো নিট মজুরি বা বেতন, নিট মজুরি বা বেতন। তারপর রয়েছে চেক নম্বর, যদি ওই কর্মকর্তার বেতনটা যদি চেকে দেওয়া হয় বা ওই শ্রমিকের বেতনটা যদি বেতন বা মজুরি যদি চেকে প্রদান করা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে সেই চেক নম্বর লিখতে হবে। অবশ্যই লিখবো স্বাক্ষর, অর্থাৎ ওই যে শ্রমিকের স্বাক্ষরটা অবশ্যই নেওয়া বাধ্যতামূলক, শ্রমিক স্বাক্ষরটা নিতে হবে। তারপর খেয়াল করো, তারপর হচ্ছে প্রস্তুতকারকের স্বাক্ষর থাকবে, প্রধান হিসাব রক্ষকের স্বাক্ষর থাকবে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে এবং ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এই সবটা খুব সহজেই আয়ত্ত করতে পারো, একদম সহজে, উপার্জন সমূহের ভিতর কি কি রয়েছে, টোটাল উপার্জন সমূহ লিখবো, কর্তন সমূহ লিখবো, তারপর আমরা কি লিখবো যে নিট বেতন বা মজুরি, তারপর চেক নম্বর, তারপর স্বাক্ষর। তারপর দেখো আমরা শেষে লিখবো প্রস্তুতকারক, অর্থাৎ এই বিলটা যে প্রস্তুত করছে সে প্রস্তুতকারকের স্বাক্ষর থাকবে, প্রধান হিসাব রক্ষকের স্বাক্ষর থাকবে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে, ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামীকাল থেকে অবশ্যই এই বেতন ও মজুরি অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা বেতন ও মজুরি যে শখটা ছিল সেটি অবশ্যই আমরা শিখে ফেলছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উৎপাদন ব্যয় বিবরণী থেকে, আমি বারবার করে বলছি, উৎপাদন ব্যয় বিবরণী থেকে বোর্ড প্রশ্নে প্রায় অংশ দুইটি করে অঙ্ক আসে, একটি হচ্ছে বেতন ও মজুরি সংক্রান্ত, আরেকটি হচ্ছে উৎপাদন ব্যয় সংক্রান্ত। তাহলে আমরা উৎপাদন ব্যয় সংক্রান্ত অঙ্কগুলো শেষ করে ফেলেছি। এখন আমরা বেতন ও মজুরির যে বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ বেসিক ক্লাস, তোমরা ইউটিউবে দেখে রাখবে, বেসিক ক্লাস অন যেটি ছিল, অর্থাৎ বেতন ও মজুরি আগামীকাল হচ্ছে তোমরা দেখতে পাবে। এই দুইটা বেসিক ক্লাস যদি ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই বেতন ও মজুরি অধ্যায়ের অর্থাৎ বেতন ও মজুরির অঙ্ক যখন আমরা করতে যাব তখন আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তাহলে আজকে এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।